রয়েছে। আমার একটু মনে নেই গো, সরি বলতে পারো, এটা আমাদের কাছে একটা ভগবানের আশা। জানো তো সেই রকম কোনো বৃষ্টি হয়নি, স্লাইডিংগুলো না টানলেই হতো। গতকাল দুপুরের পর থেকেই তো একটু ঝমঝম করে বৃষ্টি, সেই বৃষ্টি কি ছিটে ফোটা, বেশ ঝমঝমিয়ে বৃষ্টি না হলে মজা নেই। এতদিন পর বৃষ্টি, তা মানে মন পুষিয়ে বৃষ্টিটা হচ্ছে না। তা যাই হোক, সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমরা সবাই ভালো আছো, কেননা এতদিন পর বৃষ্টিটা হয়েছে। সকালবেলা তো বেশ স্বস্তি পাওয়া যাচ্ছে। আর গাছে কয়েকটা ফুল ছিল দেখিয়ে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে। না, বাসি ঘর মানে ওই ডাইনিং রুমটা আর ঝুল বারান্দাটা, আর ওই দিকে দরজাটা খুলে দিলাম। আর আমার দক্ষিণের দিকে ঘরের দরজাটা এখনও বন্ধ। দেখো, দরজাটা না হোয়াইট কালার করা হয়েছে তো, মানে এখন চকচক করছে। আজকের ওয়েদারটা কে এনজয় করছো তবে বলা যায় না। সকালবেলাতে এখনও রোদ ওঠেনি, বেলার দিকে রোদ উঠতেও পারে আর খুব গরমও নামতে পারে। আর কি বলো তো, সেই পরিমাণে কিন্তু বৃষ্টি হয়নি, সেই পরিমাণে বৃষ্টিটা হয়নি যে মুষলধারা বৃষ্টি তা না। আর আমাদের ওর না খুব কাশি হয়েছে, আবার সে আগের মতো কাশি হয়েছে। মায়ের চাটা আগে দিয়ে নিই, মা বাজারে চলে যাবে তো। আর হচ্ছে আজকে স্নান করে পুজো দিইনি, ভাবছি পরে দেবো। দেখো, ইন্ডাকশানে চা বসাতেই হয়ে আমার চায়ের ছাঁকনি, ওই ছাঁকনিটা আমাদের ও শুয়ে আছে, ছেলের হাতের সামনে মোবাইল দিয়ে আসলাম। এই ছাঁকনিটা না বেশ ভালো, আরেকটা আছে না ঠং ঠং করে বাড়ি মারতে হয়, তবে পর চা করে ঢাকা দিয়ে রেখে এসেছি, জানালাটা খুলে দিলাম। কালকে সকাল 8:30 না 9টার দিকে, 8:41 অমাবস্যা লাগবে, কালকে শনিবার। আজকে থেকেই তো আকাশের মুখ ভার। কালকে আমার বাবু গেছিলো জন্মদিন বাড়ি, আর ওখানে ফ্ল্যাটে খাওয়া দাওয়া ছিল তো, জায়গাটা ছোট, এবার খেয়ে মানে সেটিং করতে লোকজনের রাত হয়ে গেছে। আর আমি ও আসছে না দেখে এই মোবাইলটার মধ্যে মালামাল লটারি, হ্যাঁ তাই তো, মালামাল লটারির টিকিটের ওই যে বইটা দেখছিলাম। হ্যাঁ, মালামাল লটারি, কমেডিয়ান, ওইটাকে আবার ছেলে যেই এসছে ওখানেই পুশ করে রেখে দিয়েছি, পরে আবার সময় পেলে ওটা দেখব। এখন তার হয় না, দুপুরে নালে রাতে। আজকে আবার একটা মেরি বিস্কুটের প্যাকেট আনালাম, কেননা মিস্ত্রি ভাইটাকে চা দিতে লাগে, আর ছেলেকে জল বিস্কুট দেব। এই দেখো আমার বাবু সোনার খাবার, জল আর বিস্কুট। ছাদে যাবো, বেশ কয়েকটা আমার নরম ন্যাকানো বিস্কুট আছে, যখনই ন্যাকানো বিস্কুটটাকে গিয়ে কাটতে দিয়ে আসি। আবার কর্তামশাই ডাকলো, দেখে যে ধরিয়ে দিল, ইলেকট্রিকের বিল চলে এসছে। সেদিন মিটার দেখে গেছে, এখন হিসাব করতে বসি। সকাল সকাল টেনশন এসে হাজির হলো। টেনশন না তো কি বলো? তোমাদের মধ্যে অনেকে হয়তো বলবে বাড়িতে ভাড়াটে আছে, ইলেকট্রিকের বিল নিয়ে এত টেনশন কেন? আরে বাবা, ভাড়াটে আছে, ভাড়াটেরা ভাড়াটেদের পয়সাটা দেবে, কিন্তু তারপরে টাকাগুলো তো আমাকে দিতে হবে, তাই না? ভাড়াটেদের ওপর দিয়ে তো আর আমি আমার বিলটা দিতে পারি না যে তাদের থেকে বেশি করে নিয়ে আমারটা দেবো। তা আমার এই মাসে তো একটু খরচাটা বেশি হয়ে গেছে, কেননা একটা পুজো গেল, তারপরে আবার ঘরে পেইন্টে হাত দিয়েছি। তা আমাদের ওকে বললাম যে এই মাসে কিন্তু বিলটা একটু বেশি এসেছে, ওই
আমাকে একদম মিষ্টি মুখে ভালোভাবে বলে দিল, গরমকালে যখন বিল বেশি আসে তখন আমাকে শোনাও, আর শীতকালে যখন বিলটা কম আসে একবারও তো বলো না যে বিল কম এসছে, টাকা রয়েছে। তাই একটু ওই যে বললাম বলে দেখো না আমাকে বলছে। আমি বললাম বা রে বা, তা শীতকালে যে বিল কম আসে সেই টাকাটাকে আমি নিয়ে কোথাও রেখে আসি, এই মানে যেটা হয় আর কি। মালপত্র নামিয়েছিস? আমার উপরে নামিয়েছে, আমার কোনো মাল আমি এবার ফেলে দেবো। আমি ফেলে দেবো ছাদের থেকে। চল আমি ফেলে দিচ্ছি, একদম উপরের থেকে ফেলে দেবো। ভালো হয়েছে, আমার নিচের ঘর লাকি। শোন, আমার বাড়ি সত্যি কথা বলতে দিদি 14-15টা স্টাফ পার ডে 3000 টাকা বেশি বেশি করবে। তাহলে ঘর ভাড়া 10,000 করে দে। কোনো ব্যাপার নেই, নেক্সট মান্থ থেকে তোমাকে বলা লাগবে না, আমি ঠিক করে দেবো। ওরে বাবা, হ্যাঁ খাটনি করেও আমাকে এমনি পয়সা দেবে। যে কিচ্ছু নেই, এই যে শুধু এই তো তোর লাগেছিল। আর দেখো এই দেখো টাকাগুলো আর কি আছে সব টাকা না, যা নিয়ে আর তোদের নিচে রেখে দিবি দুজন থাকলে। না কেন বলতো? আয় আয় আয়, এই কজন, এই একজন মুখে নিয়ে যাচ্ছে, এই একজন, আর ওই একজন অপেক্ষা করছে। দেখলে তো ভাড়াটেদের সাথে কথা বললাম, ওদের সঙ্গে এরকম ইয়ার্কি ফাজলামি করতেই থাকি। আর কি বলো তো, আমি তো সময় পাই না, আমি সারাক্ষণে যখন একটু ছাদে আসি ওরাও কাজে থাকে, কিন্তু দেখলে ও দিদি গো এরকম করে। দেখো যেই বাড়িতেই ভাড়া থাকুক না কেন, বাড়িটা নিজের মতো ভালোবাসতে হবে, আর বাড়িটার মধ্যে সেই স্বাধীনতাটুকু দিতে হবে। এই গাছের পাতা ছিঁড়বে না, এই ওপরে যাবে না, এই কল খুলবে না, না। আমার বাড়িতে কেউ তো ওপরে ওঠেই না। দেখো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে গাছগুলো। সারা বাড়ি ধরে ঘুরঘুর করি আমি। তা আমাকে যখনই ওরা দেখতে পায়, ওদের সমস্যা, ওদের আনন্দ, ওদের সুখ দুঃখ সমস্ত কিছু ভাগ করে নেয়। কখন কোথায় বেশি টাকা পাচ্ছে কোন কাজে সেইটাও বলে, আমি আবার একটু ওদের আনন্দ দিই। এইরকমভাবেই চলে। মানে ওরা তো এই বাড়ি ছেড়ে যেতেই চায় না। উপরে ছেলেগুলো এসছে, যখন টিনের ঘরে থাকতে পারছিল না, আমি বলছি তোরা রুম খুঁজে নে। বলে না গো দিদি এই কথা বলো না, গরম সহ্য করব, তাও তুমি তোমার নিচের রুম যখন খালি হবে তখনই যাবে। তবে নিচের রুমটা খালি হতো না, ছেলেটা অসুস্থ তাই চলে গেল। আর এই দেখো আমার জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না, কেননা হাউস কোটের নিচটা দিয়ে পুরো ভিজে গেছে। এখন গিয়ে স্নান করব। আর দাঁড়িয়ে পড়লাম কেন, ছাদে এসে দেখলাম একটা শালিক। একটা শালিক দিয়ে কী হবে, যা কর্ম করেছি তাই ফল পাবো। আর আমি দাঁড়ালাম না, এবার নিচের দিকে রওনা দিলাম। হ্যাঁ তেল রঙের একটা গন্ধ, তো আজকে এক ফুট মারলেই তো শেষ না। আজকে ওয়েদারটা একটু অন্যরকম, তো তাই এই নাইটিটা, এই কাপ্তানটা পরলাম। এটা আবার বেশি গরম করলে পরা যায় না। পরেছি, জানি না কতক্ষণ রাখবো, চেঞ্জও করতে হতে পারে, কেননা এখনও সেরকম রোদ ওঠেনি। যদি গরম লাগে ঠিক আছে, আমি পুজোটা ঝটপট দিয়ে নিই। ঠাকুর ঘর আজকে আর শেয়ার করলাম না, ওখানে কাজ হচ্ছে। দেবো কি জানো, মানে রঙের গন্ধে আমার গা ফা গুলিয়ে আসছে। ওখানে কাজ হচ্ছে আর পুরো কেরোসিনের মতো তেলের গন্ধে, বাবা গো। দিয়ে নিলাম জানো, আমি এমনি পুজো দিলাম, আমার মাথা থেকেই বেরিয়ে গেল। হ্যাঁ আমি সন্ধ্যাবেলা দেখি সিন্নিটা দিয়ে দেবো ঠাকুরকে। আর দিদি মা গতকাল ফোন করে বললো যে আজকে পূর্ণিমা, কিন্তু ভুলে গেছি। ঠিক আছে, পাশের বাড়ি মাসিও আমার গুরুদেবের দীক্ষায় দীক্ষিত, তা যখনই পূর্ণিমা অমাবস্যায় আমাকে জিজ্ঞাসা করে, তা আমাকে বলছে কিরে রিতা পূর্ণিমা, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে, যাক সন্ধ্যাবেলা দেবো। আজকে না ডাল সেদ্ধ নেই, তাই ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আর একটা টিফিন বাটি বের করেছি যেটার মধ্যে আটা মাখা ছিল, সেইটা ভেবে বের করলাম কি বলো তো, দইয়ের বাটিটা। আর ছেলে বলল যে ছাতু খাবে, গতকাল রাত্রে জন্মদিন বাড়ি থেকে খেয়ে এসেছে, আজকে ছাতু খাবে বলছে। তাই এবার ছাতু দিতে গিয়ে দেখি ছাতুর কৌটোটাও বাড়ন্ত। আর ওই দেখো ভুল করে দইয়ের প্যাকেট কৌটো বের করেছিলাম, এখন আবার আটার বাটিটা বের করলাম।
আর মানুষটা তো একটু, তাই ওই যে লাঠি দিয়ে মানে চামচ দিয়ে খোঁচা দিয়ে তারপরে কৌটোটাকে বের করলাম। তার মধ্যে ছাতু আনা রয়েছে 2 প্যাকেট। তা ছাতু রোজ খেলে শেষ হয়ে যেত, রোজ তো খায় না, আমাদেরও তো খায় না, ছেলে একটু মাঝে মধ্যে খায়। তা বাবুকে আজকে ছাতু গুলিয়ে দিলাম, আর আমাদেরও যেহেতু আটা মাখা আছে ওকে একটু রুটি করে দেবো। আর এদিকে মিস্ত্রি ভাইটাও তো এসছে একা, তা মনে করে চাটা আবার বসিয়ে দিলাম, নাহলে কি ভাববে, বলবে বেলা বাজে এত এখনও 1 কাপ চা দিল না, বুঝেছো তো। সেই বকবকি করছিলাম তোমাদের সাথে যে আগে মানে এটা ভাবারই তো কথা, এসছে অনেকক্ষণ। এদিকে আমি যখন এসছে সেই সময় আমি কাচতে গেলাম, ওই ঘরে পুজো দিলাম, আবার এখন এই ছেলেকে ছাতু গোলানো দিচ্ছি, তা কী ভাববে না বলো। সারাদিনে যা খাক না খাক ভাতটা কিন্তু পেট ভরে খাবে। কেমন হয়েছে ছাতু গোলানো, কেমন হয়েছে? আজকাল বাইরের খাবার না, ছাতু। কালকে জন্মদিন বাড়ি খেয়েছে না, ওই জন্য আজকে হালকা ছাতু। আবার একটু পর খাবার অর্ডার করবে এখন, তাই না বাবু? প্লাস্টিক পেতে কাজ করছে তো ওই মিস্ত্রি ভাইটাকেও চা দিয়ে দিলাম। তা আমি নিচে যাচ্ছিলাম না, তাই আসলো, বললো মা আমি আসছি উপরে। তা এই যে ছাতু দেখো, যা খাবে একটু করে প্রসাদ রেখে দেবে। এইবার রুটিটা করিয়ে নি। এই দেখো এরা লাইন দিয়ে বসে আছে, বিছানায় চাদরটা পাতেনি, পাতবে একটু পরে। এদিকে একটু কাজ সেরে নিই। আমাদের ওকে রুটি করে দিচ্ছি, আর ও তো ঝামেলা নেই, একটু টক দই দিয়ে বিট নুন ছড়িয়ে দিই, খেয়ে নেয়। আর জানো তো আগে মানে আমার বিয়ের পরও দেখেছি এই বাড়িতে যখন মিস্ত্রিরা ঘর বাড়ি করার জন্য মানে লাগতো, তখন মিস্ত্রিদের কিন্তু শুধু চা দিলে হতো না, সকালে টিফিনে রুটি তরকারি। আমার বিয়ের পর যখন আমাদের একটা অ্যাডভেস্টারে ঘর করা তৈরি হয়েছে, তখন তাদের কি করেছি, রুটি তরকারি করে দিতে হয়েছে সকালে, দুপুরে আবার খাবার দিতে হতো। এখন তো 1 কাপ চা। আর আমাদের এই বাড়িটা জানো তো, আমাদের এই বাড়িটা তৈরি হয়েছে মুর্শিদাবাদের মিস্ত্রি আমরা নিয়ে এসেছি, তারা এই বাড়িতেই এসেছিল। এবং মানে যখন হয়নি তাদের ভাড়া ঘরে রেখেছিলাম, রেখে তাদের খাওয়ার খরচা টরচা সব আমাদেরও দিত, এবং কি ওদের থাকার জায়গাও দিয়েছে। মানে আমার নিচে যখন গ্রাউন্ড ফ্লোরটা হয়েছে, তারপরে ফ্লোরগুলো যে হয়েছে আমাদের এইখানকার মিস্ত্রি দিয়েই করেছি, কিন্তু আমার বাড়ির ভিত মুর্শিদাবাদের মিস্ত্রিদের দিয়েই কাজ হয়েছে। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ রাখো, যাচ্ছি। বাজার নিয়ে চলে এসেছে শাশুড়ি মা, দেখি কি এনেছে। শাশুড়ি মাকে বললাম যে তুমি রেখে দাও, মানে কি মাছ এনেছো, আমি যাচ্ছি। কি বলো তো, ওইদিকে আমার বেডরুমও মোছা হয়ে গেছে, তা ভাবলাম এই রুমটা একেবারে মুছে বালতির জলটা ফেলে দিয়ে তারপরে নিচে গিয়ে কি মাছ এনেছে দেখে রান্না করে নেব। এখন যদি যাই হয়তো ভুলেই যাব, বালতি এখানে রয়েছে, এর জন্য মনে থাকতে থেকে কাজটা সেরে নিলাম। আর এখানে ডবল করে মানে কালারটা লাগানো হয়েছে, দেখো কি ভালো লাগছে। সেদিন তো 1 কোট করে মানে রং মেরেছিল, আজকে আবার আরেক কোট মানে। আর এখানে আমি তোমাদের দেখালাম সাদা সর্ষে ভিজিয়ে রেখেছি, এই যে ভাত। আর আমি কি কাটতে বসেছি জানো, আজকে কিন্তু টক ডাল করব না, ঝিঙা ছিল, মানে ঝিঙে 2টো ঝিঙে ছিল, আর একটু ধনে পাতা আছে, সেটা কেটে নিলাম ডালের জন্য। আর এইখানে না ছোট্ট ছোট্ট ইলিশ, এই তো আষাঢ় মাস এসেছে, এইবার দেখবে ছোট ইলিশ, টাটকা টাটকা ইলিশগুলো পাওয়া যাবে। আর আজকের ডালটা তো চেঞ্জ হলো, জানি না কর্তামশাই কী বলবে, কিন্তু জিরে ধনে পাতা দিয়ে এইভাবে ঝিঙে দিয়ে ডাল ভালো লাগে। ইলিশ মাছটার সাইজটা একটু ছোট, কিন্তু এত গন্ধ কি বলবো তোমাদের, আর বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। ডালটা বসানো, ইন্ডাকশানে বসানো রয়েছে। তাড়াহুড়ার মধ্যে না দই দিতে ভুলে গেছি জানো তো, মাছটা ইলিশ মাছটা। এখন আবার এই যে কি দারুণ লাগছে কালারটা দেখো। এখন আবার দই দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিলাম, এবার মাইক্রোওয়েভে বসিয়ে দিয়ে আসবো। দেখো এই যে
ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার আমি মাইক্রোওভেনে এই 2.5 মিনিটের মতো দিয়ে দিলাম, আর খুব সুন্দর হয়ে গেছে দেখো। তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল আবার নামিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মাছটার সাইজ ছোট, আর আমি সর্ষে বাটা মাছ একদম পছন্দ করি না, কিন্তু আমার বাবু এই মাছটা, বাবু ওর বাবা বাড়ির সবাই এইভাবে ভালো খায়। সর্ষে বাটা এই যে গরম বাবা, এই যে করে নিলাম মাইক্রোওভেনে। আর কিছুটা মাছ, আমি তো সর্ষে বাটা খাই না, ছোটো ছোটো মাছের মাথা, ইলিশ মাছের মাথা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে, সেগুলো জানোই তো আমার ফেভারিট হচ্ছে। এই যে বেগুন কেটে নিয়েছি, বেগুন ছোটো ডালটা, একসাথে কতগুলো মাথা ইলিশ মাছের, এই যে কড়াইয়ের মধ্যে। ইলিশ মাছের জন্য কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। হ্যাঁ বাবা, স্নান করবি তো? ছেলে তো চিপসের প্যাকেট হাতে নিয়ে এসেছে। এবার জানো তো, ও জানে যে ছোট ইলিশ ও যদি না খায় তাহলে চিপস দিয়ে ডাল দিয়ে খাবে, অথচ ডালে তো আমি দিয়েছি ধনে পাতা। আমার তো টেনশান, আনলাম তোকে আমি ইলিশ মাছ বেছে দেবো। আর এই যে আমাদের মানে মাছটা যে বেগুন মাথা ছিল, লেজা ছিল, এগুলোকে আবার বেগুন দিয়ে করলাম। চলো রান্না শেষ। চিন্তা করছি, ছেলেটাকে তখন মাংস আনতে বললাম, আনলো না। এখন তো পাঁপড় চিপসের প্যাকেট হাতে করে নিয়ে এসছি, তার মধ্যে ডাল হচ্ছে ধনে পাতা দিয়ে, ওই ডাল তো খাবেই না। এই মাছটাও ছোটো ছোটো ইলিশ মাছ, ওর জন্যই আমি মাইক্রোওভেনে সর্ষে বাটা দিয়ে করলাম। জানি না স্নান করে বেরোলে কী রিয়াকশান হবে। দুপুরের খাবার না ওগুলো কত কষ্ট করে খাওয়ালাম জানো। সেই মাছ আমার আলাদা একটা প্লেটে নিলাম, নিয়ে কাটা বেছে বেছে তারপরে খাওয়াতে মানে দিলাম, তবে না কাটা ঢুকবে কাটা ঢুকবে। আসলেও কাটাকে এত ভয় পাই কেন, ছোটোবেলা একবার মাছের কাটা ঢুকে গেছে, ওর মনে আছে। তখন কেজি 1 না কেজি 2 হয়, বেরোচ্ছিল না বলে মানে আঙুল দিয়ে টেনে বের করতে গিয়ে মানে ওই যে তোমার গলার মধ্যে মানে রক্ত বেরিয়ে গেছিলো। সেই কথাটা যে মনে আছে না, ভোলেনি। এই জন্য কাটা ভীষণ ভয় পায়। আবার ওই যে চিকেন এরকম দাঁত দিয়ে ছিঁড়ে খায় না কেন, ওই যে ছোটোবেলায় চোখে ছিটা গেছে, ভোলেনি। এই যে বেছে খাওয়ালাম, যাক নিশ্চিন্ত। এবার আমি আর আমাদের ও খেতে বসবো, এখনও আছে ঘরে বসে আমের আচার খাচ্ছে। খাওয়ার সময় বলে ও মা খেতে দাও খেতে দাও, ও ভিডিও করি না ওর খুব একটা, তা আমের আচার বসে বসে খাচ্ছে। চিপসটাও পুরো খাইনি, একটুখানি রয়েছে, কারণ আমি একটু খাবো, মিঠুকে একটু দেবো, কারণ আমাদের আমি যে সকাল থেকে বলবো আমার একটু মনে নেই গো, সরি, এর জন্য আমি একদম দুঃখিত। এখন এই চিপসের প্যাকেটটা হাতে নিয়েই মনে পড়েছে। গতকাল বলেছিলাম না যে মায়ের দোকানটা ভাঙা পড়বে, বুঝেছো তো, খুব চিন্তায় ছিলাম। কিন্তু তারপরেই মা বললো যে না, মায়ের দোকানটা মানে আর ভাঙতে হবে না, পাশ দিয়ে মানে ওই ফুটটার মধ্যেই বলছে যে যেটা খোঁজাখুঁজি করছিল ইলেকট্রিকের মানে কারেন্টের যে তারটা, ওই ফুটের মানে মায়েদের পাশ দিয়ে অন্য জায়গা দিয়ে চলে যাবে, মায়ের দোকানটা সেভ হয়ে গেছে। মানে বলতে পারো এটা আমাদের কাছে একটা ভগবানের আশীর্বাদ, না হলে যে কী হতো। আর মা প্রচণ্ড টেনশানে ছিল এই খবরটা, সরি আমি মানে সকাল থেকে বলবো করে খেয়াল ছিল না, কালকে তো আমাদের টেনশান ছিল। ঠিক আছে।
সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, আর যেহেতু আজকে পূর্ণিমা গুরুদেবকেও সিন্নি দিলাম। আর এখন আমি একটু বেরোচ্ছি, আর নাইটি পরেই যখন যাচ্ছি, বেশি দূর তো যাবো না, চলো কোথায় যাই তোমরাও দেখবে। আর এই নাইটিটা আমার দিদি দিয়েছিল, খুব একটা পরি না, ভারী মতো, তা পরলাম, ইচ্ছে হলো চলো যাই। হ্যাঁ বৃষ্টি পড়ে না। রাস্তাটা দেখে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো আমি কোথায় যাচ্ছি। যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। গতকাল তোমরা বলেছিলে মায়ের দোকানে যে সমস্যাটা হয়েছিল আমি ভিডিওতে শেয়ার করাতে, তোমরা সবাই একটাই কথা বলেছ, দিদিভাই ওপরে ভগবান আছেন। সত্যি উনি আছেন, উনি না থাকলে হয়তো এই সমস্যাটা সমাধান করা অসম্ভব ছিল। দেখো অনেক সময় না আমরা বিশ্বাসটাকে হারিয়ে ফেলি, কিন্তু তখন ভাবি কি হবে, কিন্তু উনি ওনার কাজ ঠিক করে যায়, যেটা ভালো সেটাই উনি করেন। কোনো সময় সেটা হয়তো আমরা ভাবি যে কী করলো ভগবান, কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্য। আর মন্দিরে এসেছি, দেখো এই যে মাসি এদের সঙ্গে বসে আছি, ঘরে ভগবানও আছেন, কিন্তু না, মনে হলো বাড়ির সামনে মন্দির, কালকে অমাবতী, মন্দিরের দরজা বন্ধ, আজকে যাই, গিয়ে একটু বসে আসি। সাড়ে 8টা বাজে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকে তো গেটে তালা দিতে পারবো না, গেটটা টেনে মানে টানতে না করেছে, রং করেছে। আর এখন বাজে 8:30, ওখানে বসে একটু গল্প গুজব হলো মন্দিরে। ওই ঠাকুরের বিষয়ে অনেক কথা শুনলাম, যে গ্রহরা যে মানে আমরা যে বড় ঠাকুরের পুজো করি তার গায়ের রং কেন কালো, সে অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম। তা কালকে সকাল সকালে ব্রাহ্মণ বেশে এসে পুজো করে তারপরে মাকে ঢেকে দেবে, আর মানে বড় ঠাকুরের মুখ খোলাই থাকবে, মন্দিরের দরজা জানলা সবই বন্ধ থাকবে। উনি রোজ এসে ওই একটু করে মানে ঘটে পুজো টুজো দিয়ে যাবে। যাই হোক বন্ধুরা, ব্লগটা শেষ করি, দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। প্লিজ 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 যারা দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি, টাটা।